অন্ন বস্ত্র বাসস্থান এই সংস্থান না হলে তারপরেই সংস্কৃতি আসে, তার আগে আসে না। বাংলাকে শুধু ডেকে দিয়ে লাভ নেই, সংস্কৃতি সবসময় সরকারের আনুকূল্যে চলে। রাজনৈতিকভাবে অসম্ভব একটা কুকথার স্রোত, বিশেষ করে ইলেকশন এলে যেগুলো বাড়ে। বাংলায় এই সংস্কৃতিটা হয়তো আগে ছিল না, এখন যেটা ক্রমশ বেড়েছে। আগে কিন্তু রাজনীতির সঙ্গে দেশ সেবা করা এরকম একটা ব্যাপার। আজকাল আপনারা কাউকে মনে করতে পারেন যাদের দেখে আপনাদের মনে হয় রাষ্ট্রনেতা, আস্তে আস্তে রাজনীতিটা এসে দাঁড়ালো একটা নিম্ন মেধার জায়গায়। আপনি একটা খারাপ কথা বলছেন, আপনাকে ওভারকাম করে গিয়ে যদি আমি আরও 5টা খারাপ কথা বলতে পারি, তাহলে কি আমার দলের কাছে আমার একটু দাম বাড়বে? সেখানে কোথাও মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় তোলা হচ্ছে, তো প্রধানমন্ত্রীকে এমন কথা বলা হচ্ছে যেখানে বিপ ছাড়া টিভি চ্যানেলে সেটা দেখানো যাচ্ছে না। ছেলে মেয়েদের শেখালেন তোরা লেখাপড়া কর, বিদেশ চলে যা, এদেশে কিছু হবে না বা এ রাজ্যে কিছু হবে না। কাজে আপনারা আজকে তো এই কপাল চাপড়াতে পারেন না যে সংস্কৃতির পীঠস্থানে কি সংস্কৃতি নষ্ট হলো। সাংস্কৃতিক ব্যাপার এবং রাজনৈতিক ব্যাপারে যে আমাদের প্রথমেই কিন্তু মনে রাখতে হবে, রাজ দরবারে সবসময় সংস্কৃতির একটা ভূমিকা ছিল। বিক্রমাদিত্যের সভায়ও নবরত্ন সভা বসত, অর্থাৎ রাজ আনুকূল্য সবসময় কবি, গায়ক, সাহিত্যিক সবাই পেয়েছেন। কারণ আমাদের মনে রাখতে হবে, পেট ভরলে তারপরেই কিন্তু এগুলো হয়। অন্ন বস্ত্র বাসস্থান এই সংস্থান না হলে তারপরেই সংস্কৃতি আসে, তার আগে আসে না। আর উনি যেটা বলতে চাইলেন আমি তাতে একটু দ্বিমত হব, যে বঙ্গে শুধু এটা হয়। আবার কেউ ভেবে নেবেন না আমি কোনো দলের হয়ে কথা বলি, কারণ সবাই জানেন আমি রাজনীতি করি না। সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেই আমার ধারণা রাজ আনুকূল্যেই এগুলো চলে সংস্কৃতি বেশিরভাগ সময়। কখনো সখনো তো এক্সেপশন প্রুভস দ্য ল। কাজে এমন নয় যে বাংলায় শুধু এই অবনমন হয়, ভারতবর্ষেই এই অবনমন। যখন ক্ষমতায় যে সরকার থাকেন তার আনুকূল্যে সংস্কৃতির একটা পোর্শন কিন্তু চলে। কাজে বাংলাকে শুধু ডেকে দিয়ে লাভ নেই, সংস্কৃতি সবসময় সরকারের আনুকূল্যে চলে। কিন্তু আমরা বোধহয় ঠিক এই কথাটা বলতে আজকে আসিনি। আমার মনে হয় আমাদের আলোচনার বিষয়টা বোধহয় একটু অন্য রকম, যে আমাদের বাংলা সংস্কৃতির পীঠস্থান ছিল বলবো না, যেটা কুণালদার কথা আমি একমত। আমরা কেন ছিল বলবো, আমরা কেন হতাশা আক্রান্ত হব, আমরা বলবো আছে। এবং সেখানে খানিকটা কি রাজনৈতিক ডামাডোলে সব কিছু আমাদের ঘেটে গেল, তাহলে আমাদের একটা অন্য কথা বলতে হবে, যে এই যে আজকে রাজনৈতিকভাবে অসম্ভব একটা কুকথার স্রোত, বিশেষ করে ইলেকশন এলে যেগুলো বাড়ে, তাহলে তার উৎস কোথায়? সেখানে কিন্তু সংস্কৃতির সঙ্গে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে। অন্তত আমাদের বাংলায় এই সংস্কৃতিটা হয়তো আগে ছিল না, এখন যেটা ক্রমশ বেড়েছে। তো সেইটার না আমাদের কারণ অনুসন্ধান করা দরকার, যে এক্স্যাক্টলি কেন এটা ঘটলো। যে আমাদের আগেও মানে অন্তত আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি রাজনীতিতে একটা সৌজন্য বজায় ছিল। অর্থাৎ রাজনৈতিকভাবে যারা গুরুজন, বরিষ্ঠ নেতা, তাদের কিন্তু অন্যান্য দলের যারা অল্প বয়সী নেতা তারা সম্মান করতেন। এরকম করে আস্তে আস্তে জিনিসটা কমতে শুরু করলো। আমাদের এবার বুঝতে হবে এটা কেন হলো। তো জানেন, আগে না রাজনীতিতে উচ্চ মেধার একটা ব্যাপার ছিল, অনেক পুরনো রাজনীতিতে। অর্থাৎ আমরা যাদের নেতা বলতাম তাদের কাছে কিন্তু রাজনীতির ব্যাপারটা দেশের কাজ। রাজনীতি ব্যাপারটা কিন্তু খুব ভালো, জানেন তো। রাজনীতি কীরকম বলুন তো? রাজার নীতি, অর্থাৎ রাজা বলতে তো এখন সেরম রাজা নেই, মানে অর্থাৎ রাজ্য চালাবার, দেশ চালাবার যে নীতি, সেগুলোকে বলা হয় রাজনীতি। সেইগুলো ফলো করাকে বলা হয় রাজনীতি। অর্থাৎ আগে কিন্তু রাজনীতির সঙ্গে দেশ সেবা করা এরকম একটা ব্যাপার ছিল। অর্থাৎ আজকাল আপনারা কাউকে মনে করতে পারেন যাদের দেখে আপনাদের মনে হয় রাষ্ট্রনেতা, আগে কিন্তু এরকম মানুষ ছিলেন। অর্থাৎ এই যতদিন রাজনীতির সঙ্গে না একটা উচ্চ মেধার ব্যাপার ছিল, বহু মানুষ ছিলেন যারা উচ্চ মেধা রাজনীতি ছিলেন। সেখান থেকে আস্তে আস্তে রাজনীতিটা না মধ্য মেধায় এলো। তখনও এই কুকথার স্রোত রাজনীতিকে এভাবে আচ্ছন্ন করে ফেলেনি। আস্তে আস্তে রাজনীতিটা এসে দাঁড়ালো একটা নিম্ন মেধার জায়গায়। দেখবেন আজও যারা রাজনীতিতে মোটামুটি উচ্চ মেধায় এবং মধ্য মেধায় আছেন, তারা এখনও এই জায়গাটায় যাননি। আমি না উদাহরণস্বরূপ আজকে একটা কথা বলবো। আমার সামনে কিছু এই প্রজন্মের নেতা বসে আছেন, যাদের সঙ্গে আমি অনেক অনুষ্ঠানে বসি। তারা এখনও এই স্রোতটায় গা ভাসাতে পারেননি। বলুন তো কেন? কারণ তারা এখনও এই নিম্ন মেধার জায়গাটায় পৌঁছতে পারেননি। আমি তাদেরকে জানি, তাদেরকে অনেক শোতে দেখি, তারা ঠিক এখনও সেই জায়গাটায় নামতে পারেননি। অর্থাৎ যারা ওই জায়গাটায় পৌঁছতে পারেন না, তারা এখনও নামতে পারেননি। কিন্তু এখন ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে বলুন তো? আপনি একটা খারাপ কথা বলছেন, আপনাকে ওভারকাম করে গিয়ে যদি আমি আরও 5টা খারাপ কথা বলতে পারি, তাহলে কি আমার দলের কাছে আমার একটু দাম বাড়বে? এভাবে কিন্তু একটা সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এবং সে তার মধ্যে কারা পার্ট নিচ্ছেন?
দলের বেশ মানে উঁচু পদের নেতারা, কখনো কখনো তো দলের সুপ্রিমোরা, সেখানে কোথাও মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় তোলা হচ্ছে, তো প্রধানমন্ত্রীকে এমন কথা বলা হচ্ছে যেখানে বিপ ছাড়া টিভি চ্যানেলে সেটা দেখানো যাচ্ছে না। কেউ কিন্তু কম চান না, ভাববেন না ইনি আছেন বলে উনি নেই, সবাই সে দলে নাম লিখিয়েছেন। আমার মনে হয় আজকে আমাদের আলোচনার বিষয় বোধহয় এটা ছিল, যে এই সংস্কৃতিটা আমরা কি করে নষ্ট করে ফেলছি না। আচ্ছা, আরেকটা জিনিস কোথায় সংস্কৃতি নষ্ট হলো বলুন তো? হঠাৎ দেখলাম হুড় হুড় করে যারা নায়িকা, যারা গায়িকা, যারা নায়ক, যারা গায়ক, তাদেরকে মনোনয়ন দেওয়া শুরু হলো। আমাদের বুঝতে হবে সেলিব্রিটি আর রাজনৈতিক নেতা দুটোর মধ্যে একটা বিরাট ফারাক আছে। সেলিব্রিটি কারা বলুন তো? যাদেরকে মানুষ নকল করেন, যাদের গয়নাগাটি, যাদের জামা কাপড়, যাদের ব্র্যান্ড, তাদেরকে মানুষ নকল করেন। রাজনৈতিক নেতা কারা জানেন? যাদের না মানুষ মানসিকভাবে প্রভাবিত হন তাদের দ্বারা। তারা কি বলছেন, তাদের সমাজ সম্পর্কে কি ধারণা, তারা এই এখন কীরকম কি বাজারের অবস্থা, এই যে কি কথা বলছেন, তাদের দ্বারা মানুষ প্রভাবিত হন মানসিকভাবে। জেনারেলি সেলিব্রিটিদের দ্বারা, যাদেরকে আমরা বলি ফিল্ম স্টার বা গায়ক গায়িকা, খুব উঁচু দরের, তাদের দ্বারা মানুষ না, হ্যাঁ অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক সময় মানসিকভাবে প্রভাবিত হয়ে ঘরই ছেড়ে দিল নায়ক নায়িকা বা গায়ক গায়িকা হবো বলে। জেনারেলি যারা মানে ভোটার হয়ে যান একটু বয়স্ক, তারা কিন্তু এভাবে প্রভাবিত হন না, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হন। দেখলে উনি আজকে কিন্তু এই কথাটা বলেছেন, সেই জায়গাটায় গিয়ে না একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এমন মানুষদের এনে হঠাৎ করে মনোনয়ন দিয়ে দিচ্ছি যারা কিন্তু এই জগৎটায় কোনোদিনও ছিলেন না, ছিলেন এমন একটা জগতে যেটা কিন্তু একদম একটা অন্য জগৎ, যার ফলে তারা এখানে এসে হয়তো কুকথা বলছেন না, কিন্তু এমন একটা কথা বলছেন যেটা সংস্কৃতির পরিপন্থী। এমন একজন মানুষ যিনি এমন একটা শো করেন যেখানে তিনি কাজটাই তার অত্যাচারিত নারীদের নিয়ে কাজ করা, তিনি হঠাৎ এসে বলতে শুরু করলেন এমন একটা অঞ্চলে অত্যাচার হয়েছে, ও আচ্ছা, বলা যায় না অত্যাচার নাও হয়ে থাকতে পারে, দুটোই তার ইমেজের পরিপন্থী হয়ে দাঁড়ালো। এতেও কিন্তু সংস্কৃতি নষ্ট হয়। অর্থাৎ সংস্কৃতি ব্যাপারটা কিন্তু এরম নয় শুধু গান বাজনা কবিতা, সংস্কৃতি কিন্তু একটা সমাজের প্রতিচ্ছবি। আমাদের এটা মনে রাখতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে আজকে কেন এই জিনিসটা এখানে গিয়ে দাঁড়াচ্ছে। সেটা কিন্তু শুধু কবিতা লেখা, গান বাজনা নয়, সংস্কৃতি কিন্তু একটা সমাজের প্রতিচ্ছবি। অর্থাৎ আমরা কিভাবে এই জিনিসটাকে নষ্ট করে ফেলছি, একটা টোটাল সোসাইটির কালচার নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে আরেকটা কথা বলবো, সময় তো খুব বেশি নেই। এই যে আমাদের একটা প্রজন্মে বাবা মায়েরা ছেলে মেয়েদের শেখালেন তোরা লেখাপড়া কর, বিদেশ চলে যা, এদেশে কিছু হবে না বা এ রাজ্যে কিছু হবে না। আমরা সেই ছেলে মেয়েদের শুধু ভাবলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাকিরা উচ্ছন্নে যাক। তার ফলে কি হলো বলুন তো? আপনার ছেলে মেয়ে বাইরে গেল, কিন্তু আপনারা তখন অবশ্যই তো নিম্ন মেধার মানুষদের দ্বারাই শাসিত হবেন। তো আপনাদের তো সেটাই ফেট, আপনাদের সেটাই ডেস্টিনি, কারণ আপনারা তো নিজের ছেলে মেয়েকে বাইরে পাঠিয়েছেন, এবং অবশ্যই যখন সেটা আপনারা পাঠিয়েছেন তখন তো আপনাদের এটা ডেস্টিনিতে দাঁড়ায় না যে আপনারা তার থেকে নিম্ন মেধার মানুষের দ্বারা শাসিত হবেন এবং সংস্কৃতি নষ্ট হবে একটা রাজ্যের, একটা দেশের। কাজে আপনারা আজকে তো এই কপাল চাপড়াতে পারেন না যে সংস্কৃতির পীঠস্থানে কি সংস্কৃতি নষ্ট হলো, রাজনীতি এসে কি সব নষ্ট করে দিল। যদি সত্যিই একটা রাজ্যের, একটা দেশের সংস্কৃতিকে ঠিক করতে হয়, ছেলে মেয়েকে শেখান কাকে বলে দেশ, ছেলে মেয়েকে শেখান রাজনীতি মানেই খারাপ নয়। সংস্কৃতিকে ঠিক করতে হলে সবার আগে নিজের পরবর্তী প্রজন্মকে দেশের বোধ তৈরি করান, তারা সমাজকে কি দিচ্ছে এই বোধ তৈরি করান, শুধু নেওয়া নয়, পরিবার, সমাজ, দেশকে তার বদলে যে কিছু দিতে হয় আগে সেই বোধ তৈরি করান। সংস্কৃতি, রাজনীতি সব আপনার আপনার জায়গায় এমনি এমনি ঠিক হতে যাবে। কেমন? সবাই খুব ভালো আর সুস্থ থাকুন।